দক্ষিণ এশিয়াতে তরুণদের হাত ধরে সরকার পরিবর্তনের ঢেউ, ভারতেও আন্দোলনের উত্থান আতঙ্কে বিজেপি সরকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে কাতার, আক্রমণের শিকার হলে দোহাকে রক্ষা করবে ওয়াশিংটন। ফিলিস্তিনে অব্যাহত হামলার জেরে বিশ্বজুড়ে নিন্দা, অনেকটা নড়ে চড়ে বসে মুসলিম দেশগুলো, বিপাকে ইসরায়েল। এবং গাজা ছাড়ছে লাখ লাখ মানুষ, সালাহ আল দিনের রাস্তা দিয়ে 48 ঘন্টায় অস্থায়ী পথ ঘোষণা ইসরায়েলের। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে RTV নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না। তরুণদের নেতৃত্বে দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে পরপর সরকার পতন হয়েছে। এর রেশ ধরে ভারতেও এমন আন্দোলনের উত্থান হওয়ার আতঙ্কে রয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। এই অবস্থায় 1974 সালের পর ভারতের সংগঠিত বিভিন্ন আন্দোলন ও তাদের পরিণতি নিয়ে গবেষণার নির্দেশ দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ বিষয়ে আরও জানাচ্ছেন আরাফাত ইয়াসার। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে গণবিক্ষোভের আগুন। সেই আগুনের প্রভাব সবচেয়ে বেশি দেখা গিয়েছে দক্ষিণ এশিয়ায়। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে সরকার পতনের পর এবার নিজেদের জন্য এক বিপদ সংকেত দেখছে ভারতীয় সরকার। এই নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার এখন বেশ উদ্বিগ্ন। কারণ তারা জানে এই ধরনের আন্দোলন কেবল এক দেশেই সীমাবদ্ধ নয়। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি এমন আন্দোলনগুলোর সম্ভাব্য বিস্তার রোধের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপের নির্দেশ দিয়েছেন, যা ভবিষ্যতে দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। অমিত শাহ ভারতের পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরোকে 1974 সালের পর ভারতে সংগঠিত আন্দোলনগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করতে বলেছে। গেল জুলাই মাসের শেষ সপ্তাহে নয়াদিল্লিতে আয়োজিত ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিস কনফারেন্স 2025-এ এই গবেষণার নির্দেশ দেন। এর মাধ্যমে আন্দোলনের কারণ, আর্থিক প্রভাব, ফলাফল ও আন্দোলনগুলোর পেছনে কারা ছিলেন তাদের চিহ্নিত করা হবে। অমিত শাহ বলেন, ভারতীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর জন্য একটি নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর SOP তৈরি করা হবে, যা ভবিষ্যতে কোনো ধরনের আন্দোলন প্রতিরোধের পদক্ষেপ হিসেবে কাজ করবে। এর আওতায় ভারতের গোয়েন্দা সংস্থা, ইন্টেলিজেন্স ব্যুরো IB, রাজ্য পুলিশ এবং অপরাধ তদন্ত সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি করা হবে। আমাদের লক্ষ্য হলো দেশের মধ্যে যে কোনো ধরনের অস্থিরতা কিংবা অনুপ্রবেশকারী গোষ্ঠীর আন্দোলন প্রতিহত করা। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এমন কৌশল তৈরি করবে যা দ্রুত এবং কার্যকরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে। এছাড়া সন্ত্রাসী অর্থায়ন নির্মূলের লক্ষ্যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ও সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেসের সহায়তায় আন্দোলনগুলোর আর্থিক দিক বিশ্লেষণ করার নির্দেশ দিয়েছে সরকার। একদিকে এই ব্যবস্থা যেমন সন্ত্রাসী নেটওয়ার্কের অবৈধ অর্থায়ন রোধ করবে, তেমনি বিভিন্ন ধর্মীয় সমাবেশ নিয়েও একটি গবেষণা পরিচালনা করা হবে বলে জানান তারা। এদিকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ও BSF এর জন্য নতুন কৌশল তৈরি করার নির্দেশ দেয়া হয়েছে। খালিস্তানি উগ্রবাদ ও পাঞ্জাবে সাধারণ অপরাধমূলক কর্মকাণ্ডের মোকাবেলা করাই এর মূল লক্ষ্য। এই নতুন SOP গঠনের পর অপরাধী দমন, সন্ত্রাসী নেটওয়ার্কে অবৈধ অর্থায়ন ও তরুণদের আন্দোলন দমানো যাবে কিনা এই নিয়ে দ্বিধায় আছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আরাফাত ইয়াসার, RTV। রাশিয়া ও বেলারুশের সামরিক যৌথ মহড়ায় যোগ দিয়েছে বাংলাদেশ ও ভারত সহ 6টি দেশ। গেল সপ্তাহে পোল্যান্ডে রুশ ড্রোন ভূপাতিত হওয়ার পর ন্যাটোর সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে করা হয় 5 দিনব্যাপী জাপাত 2025 নামের এই মহড়া। প্রদর্শন করা হয় পারমাণবিক সক্ষমতার বোমারু, বিমান ও যুদ্ধজাহাজ। এছাড়া মহড়ায় অংশ নেয় 6টি দেশের প্রায় 1 লাখ সেনা।
এর মধ্যে রয়েছে ৬৫,০০০ ভারতীয় সেনা। বুধবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্যিক টানাপোড়েনের মধ্যে মহড়ায় ভারতীয় সেনার অংশগ্রহণ মস্কো নয়াদিল্লি সম্পর্ক আরও ঘনিষ্ঠ ইঙ্গিত বহন করছে। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মহড়ায় সামরিক পোশাক পরে ঘোষণা দেন। আজ আমরা জাপাত 2025 কৌশলগত মহড়ার চূড়ান্ত অংশ পরিচালনা করছি। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করতে যাচ্ছে কাতার। দোহায় অবস্থানরত হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলার এক সপ্তাহের মধ্যেই এ ধরনের ঘোষণা এলো। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোকে এই তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে মার্কো রুবিওর প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনার কথা স্বীকার করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি। গেল মে মাসে দোহা সফরের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন কোনো আক্রমণের শিকার হলে কাতারকে রক্ষা করবে ওয়াশিংটন। কিন্তু গেল সপ্তাহে দোহায় ইসরায়েলের হামলার বিষয়ে নেতানিয়াহু তাকে আগাম কিছুই জানাননি বলে দাবি ট্রাম্পের। কাতারের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ অংশীদারিত্ব রয়েছে। আসলে আমরা একটি উন্নত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির উপর কাজ করছি এবং এখন সেটি চূড়ান্ত করার দ্বারপ্রান্তে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রীয় সফর ব্রিটেনে পৌঁছানোর দিনেই ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। লন্ডনের রাজা চার্লসের আমন্ত্রণে দেশটিতে দ্বিতীয়বার পা রাখতেই বিক্ষোভকারীরা উইন্ডসর প্রাসাদের দেয়ালে প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করে ট্রাম্প ও কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের ছবি। রয়টার্স জানায়, দিনের শুরুতে প্রাসাদের কাছে ট্রাম্প ও তার বন্ধু জেফ্রির ব্যানার টাঙানো হয়। পরে রাতে টাওয়ারের দেয়ালে প্রদর্শিত হয় তাদের একাধিক ছবি। এমনকি ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গেও অ্যাপস্টিনের ছবি দেখানো হয়। এছাড়া অ্যাপস্টিনের ভুক্তভোগীদের ছবি, মামলার নথি ও মিত্র ট্রাম্পের কথিত জন্মদিনের একটি চিঠিও এতে প্রদর্শিত হয়। তবে হোয়াইট হাউস চিঠিটি ভুয়া বলে দাবি করেছে। এদিকে এ ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি ঘটনাটিকে দুঃসাহসিক প্রচেষ্টা বলে আখ্যা দেন তারা। এ যেন মৌচাকে ঢিল মারার মতো অবস্থা। ফিলিস্তিনে অব্যাহত হামলার জেরে বিশ্বজুড়ে নিন্দা অব্যাহত থাকলেও এবার বিপাকে পড়েছে ইসরায়েল। দেশটি এমন এক দেশকে টার্গেট করেছে যার সঙ্গে ছিল না সরাসরি কোনো সংঘাত। সেই দেশটি হলো মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কাতার। গেল মঙ্গলবার দোহায় হঠাৎই ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে ওঠে আকাশ। টার্গেট ছিল এক সভাকক্ষ, যেখানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী নেতারা শান্তি আলোচনা করছিলেন। এর পরেই অনেকটা নড়েচড়ে বসে বিশ্বের মুসলিম দেশগুলো। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। মধ্যপ্রাচ্যে এক ইসরায়েলের লাগাতার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় অস্থির হয়ে উঠেছে গোটা অঞ্চল। ফিলিস্তিনের পর বাদ যায়নি লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, এমনকি ইয়েমেনও। এতদিন গাজাকে কেন্দ্র করে সীমিত অভিযান চালালেও এখন তা ছড়িয়ে পড়েছে আশপাশের দেশগুলোতে। এবার অতিরিক্ত আত্মবিশ্বাসের জেরে ইসরায়েল টার্গেট করে কাতারকে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে দোহায় হামাস নেতাদের বৈঠক চলাকালে বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। মুহূর্তেই সেই স্থান রক্তে, ধুলোয় আর ধোঁয়ায় ঢেকে যায়। বিশ্লেষকদের মতে ইসরায়েলের উদ্দেশ্য ছিল ফিলিস্তিনের নেতৃত্বকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া। এই হামলার পর ক্ষোভ ছড়িয়ে পড়ে আরব ও মুসলিম দেশগুলোতে। কাতারের উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হয় এক জরুরি আরব ইসলামিক সম্মেলন, যেখানে উপস্থিত ছিলেন আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর নেতারা। সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জোরালো কণ্ঠে বলেন, যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দীর্ঘস্থায়ী সমর্থনেই ইসরায়েলকে কাতারে হামলার সাহস জুগিয়েছে। তার মতে এই আঘাত আসলে শক্তির প্রদর্শনের নাম করে ইসরায়েলের গভীর হতাশার বহিঃপ্রকাশ। এই হামলার মাধ্যমে ইসরায়েল আসলে মুসলিম বিশ্বকে জাগিয়ে তুলেছে। গাজা, লেবানন, কাতার ও ইরানের ধ্বংসস্তূপ থেকেই একদিন নতুন বিশ্ব ব্যবস্থা জন্ম নেবে। শুধু কথার সমর্থন দিয়ে ইসরায়েলের বর্বরতা ঠেকানো সম্ভব নয়। কার্যকর পদক্ষেপ নিতে হবে মুসলিম দেশগুলোকে। این جانب انتخاب روشن است. باید با هم متحد شویم. পশ্চিমা সমর্থনের ছায়াতেই ইসরায়েল আগ্রাসন চালাচ্ছে বলে অভিযোগ করেন ইরানের প্রেসিডেন্ট। এছাড়া এই হামলাকে যারা মেনে নিচ্ছে বা সমর্থন দিচ্ছে তাদের অপরাধও ইতিহাসে লেখা থাকবে বলে উল্লেখ করেন তিনি। পেজেশকিয়ানের আহ্বান
কোনো আরব বা ইসলামী দেশই জায়নিস্ট হামলা থেকে নিরাপদ নয়, তাই এখন সময় একসঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা বলছেন, দোহায় ইসরায়েলের এ হামলা শুধু কাতার নয়, গোটা মুসলিম বিশ্বকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে। আঞ্চলিক সংঘাত এক নতুন অধ্যায়ে প্রবেশ করল, যার প্রভাব বিশ্ব রাজনীতিতেও গভীর ছাপ ফেলতে পারে। ইমরুল হাসান, RTV। জাতীয় ও প্রাদেশিক নির্বাচনের তফসিল ঘোষণা করেছে মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তা সরকার। জান্তা ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 28 ডিসেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচনের ভোট গ্রহণ। তবে 121টি আসনে ভোট গ্রহণ হবে না বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানায়, চলতি বছরের নির্বাচনে মিয়ানমারের পার্লামেন্টের উচ্চকক্ষ পিথু লুত্তাওয়ের 56টি, নিম্নকক্ষ অ্যামিওথা লুত্তাওয়ের 9টি এবং প্রাদেশিক আইনসভা স্টেট লুত্তাওয়ের 56টি আসনে ভোট গ্রহণ হবে না। এ বিষয়ে মঙ্গলবার এক বিবৃতিতে নির্বাচন কমিশনের তরফে বলা হয়, এই নির্বাচনী এলাকাগুলো বহুদলীয় গণতান্ত্রিক সাধারণ নির্বাচনে এবং অবাধ ও সুষ্ঠু ভোটের জন্য উপযুক্ত নয়, আর এ কারণেই আসনগুলোতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লিবিয়ার উপকূলে শরণার্থী বোঝাই একটি নৌকায় আগুনের ঘটনায় অন্তত 50 জন নিহত হয়েছেন। নৌকাটিতে মোট 75 জন অভিবাসন প্রত্যাশী ছিলেন। গেল রোববার এই ঘটনা ঘটেছে বলে জানায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। জীবিতদের মধ্যে 24 জনকে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। গেল মাসে ইয়েমেনের উপকূলে শরণার্থী বোঝাই একটি নৌকা ডুবে 86 জন নিহত হয় এবং নিখোঁজ হয় অন্তত 12 জন। আর IOM বলছে, গেল বছর সমুদ্রপথে ভূমধ্যসাগরে অন্তত 2500 অভিবাসন প্রত্যাশী ও শরণার্থীর মৃত্যু হয়েছে। আফ্রিকার দেশ লিবিয়াতে 8.5 লাখের বেশি অভিবাসী রয়েছে। 2011 সালে গাদ্দাফির মৃত্যুর পর দেশটি থেকে ইউরোপে পাড়ি দেওয়ার জন্য অভিবাসীদের কাছে একটি নিরাপদ রুটে পরিণত হয়েছে বলে জানায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। এদিকে বিভিন্ন রাষ্ট্র পরিচালিত অনুসন্ধান ও উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়ায় ভূমধ্যসাগর পাড়ি দেয়া আরও বিপজ্জনক হয়ে উঠেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সিটিতে ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত হামলায় শহর ছেড়ে পালাচ্ছেন হাজারো ফিলিস্তিনি। অবশেষে এই যুদ্ধকে গণহত্যা আখ্যা দিয়েছেন জাতিসংঘ তদন্ত কমিশন। একই সাথে তীব্রতর হচ্ছে আন্তর্জাতিক সমালোচনাও। জাতিসংঘ মহাসচিব এই হামলাকে ভয়ঙ্কর হিসেবে আখ্যা দিয়েছেন। প্রথম দিকে অনেকেই ইসরায়েলের দখল পরিকল্পনার মুখে সেখানে থেকে যাওয়ার শপথ নিলেও বোমা ও গুলিবর্ষণের তীব্রতায় শহর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। অনেকেই আশঙ্কা করছেন হয়তো আর কখনো ফিরে যেতে পারবেন না। গেল 24 ঘন্টায় ইসরায়েলি সেনাদের হামলায় অন্তত 91 জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, উপকূলীয় সড়ক ধরে পালানোর সময় একদল মানুষের গাড়িতেও হামলা চালানো হয়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, প্রায় 10 লাখ ফিলিস্তিনি যুদ্ধের প্রথম ধাপ শেষে ধ্বংসস্তূপে ভরা গাজা সিটিতে ফিরে এসেছিলেন। তবে এখন কতজন রয়ে গেছেন তা নিয়ে সংশয় রয়েছে। আন্তর্জাতিক মহলে সমালোচনা ঝড় উঠলেও গাজা শহরে স্থল অভিযানের তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানায়, অবরুদ্ধ গাজা শহর ছেড়ে যেতে সালাহ আল দিনের রাস্তা দিয়ে ফিলিস্তিনিদের জন্য 48 ঘন্টার একটি অস্থায়ী পথ ঘোষণা করা হয়েছে। প্রাণ বাঁচাতে গাজা শহর ছেড়ে যাচ্ছে লাখ লাখ মানুষ। বুধবার ভোর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও অন্তত 12 জন। এদিন গাজা শহরের পশ্চিমে 7টি শরণার্থী ক্যাম্পের একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাজার বাসিন্দারা বলছেন, ভোর থেকে গাজা শহরে হামলার মাত্রা নাটকীয়ভাবে বেড়ে গেছে। টানা বিস্ফোরণে ধসে পড়ছে অসংখ্য ঘরবাড়ি। স্থল অভিযানের পাশাপাশি হামলায় নতুন করে যুক্ত হয়েছে যুদ্ধবিমান ও নৌযান। স্থানীয়দের জন্য চীনের শিনজিয়াংয়ের কাজানশি লোকসাংস্কৃতিক পর্যটন এলাকা তৈরি করেছে আয়ের নতুন এক সুযোগ। 3 শতাধিক ঐতিহাসিক ভবন আর 20,000 ঐতিহ্যবাহী উঠান ঘেরা বাড়ি নিয়ে গড়ে উঠেছে বিশেষ এই উঠান অর্থনীতি। বড় প্রকল্পের বদলে নিজস্ব আঙিনায় পর্যটন উন্মুক্ত করতে উৎসাহ দিচ্ছে সরকার। এই প্রকল্প এ পর্যন্ত সরাসরি 3,000-এর বেশি মানুষের চাকরি আর প্রায় 20,000-এর বেশি মানুষের আয় নিশ্চিত করেছে। বাকিটা জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কাজানশি লোকসাংস্কৃতিক পর্যটন এলাকা ইলি কাজাখ প্রিফেকচারের পুরনো শহর স্থানীয়দের জন্য আয়ের নতুন এক পথ খুলে দিয়েছে। 3 শতাধিক ঐতিহাসিক ভবন, 20,000-এর বেশি ঐতিহ্যবাহী উঠান ঘেরা বাড়ি নিয়ে এই এলাকায় গড়ে উঠেছে বিশেষ এক উঠান অর্থনীতি।
পর্যটকদের স্বাগত জানাতে অনেকেই নিজের বাড়ির আঙিনায় আঙুর লতার ছায়াতলে খাবারের টেবিল সাজাচ্ছেন। কেউ কেউ অতিথিদের সুযোগ দিচ্ছেন নিজ হাতে শিনজিয়াংয়ের ঐতিহ্যবাহী রুটি বানাতে। অনেকেই তুলে ধরছেন স্থানীয় সংস্কৃতির নানা অভিজ্ঞতা। পর্যটন এলাকায় পর্যটকরা যে আকর্ষণীয় রীতিনীতিগুলো উপভোগ করতে পারেন এর মধ্যে একটি হলো ভ্রু রং করা। ভ্রমণকারীরা চাইলে প্রাচীন প্রথায় শিনজিয়াংয়ের ঐতিহ্যবাহী ভেষজ উসমান ঘাস ব্যবহার করে চোখের ভ্রু রঙাতে পারেন। স্থানীয় বাসিন্দা এন্তিজার তাইলিজিয়াং জানান, শৈশব থেকেই উসমান ঘাস ব্যবহার করে আসছেন তারা। এই ঘাস চোখের ভ্রু, পাপড়ি এবং চুল বৃদ্ধিতে সাহায্য করে। শিশুরা জন্মের মাত্র 7 বা 40 দিন পর এটি ব্যবহার করা শুরু করে বলেও জানান তিনি। ছোটবেলায় আমরা ভ্রু জোড়া লাগিয়ে আঁকতে ভালোবাসতাম। চোখের ভ্রুর ফাঁক দেখে মায়েরা বুঝতেন মেয়ের বিয়ে কত দূরে হবে, আর তারা চাইতেন যেন মেয়ের বিয়ে খুব বেশি দূরে না হয়। অনেক সময় পর্যটকদের জন্য এসব অভিজ্ঞতা উন্মুক্ত থাকে, চাইলে তারা এই রীতির চেষ্টা করতে পারেন। কখনো কখনো দিনে 3 থেকে 400 জন দর্শনার্থী শুধু এটাই উপভোগ করতে আসেন। স্থানীয় সরকার বড় ধরনের বাণিজ্যিক প্রকল্পের বদলে মানুষকে উৎসাহিত করছে তারা যেন নিজেদের ঘরবাড়ির আঙিনা উন্মুক্ত রাখে এবং একই সঙ্গে স্বাভাবিক জীবনও চালিয়ে যায়। বাড়ির আঙিনায় পর্যটকদের বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ করে দিলে স্থানীয় বাসিন্দারাও তাদের আয় বাড়াতে পারেন। এ পর্যন্ত এই সাংস্কৃতিক পর্যটন প্রকল্প সরাসরি 3000-এর বেশি স্থানীয় বাসিন্দাকে চাকরির সুযোগ করে দিয়েছে এবং আরও প্রায় 20,000 মানুষের আয় নিশ্চিত করেছে। ইমতিয়াজ আহমেদ, RTV। আর এর সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।